বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশে নেই, ঠিক সেই মুহূর্তে এই ঘটনাটি ঘটল। খুব নিঃশব্দে বাংলাদেশে একটা বড় উথাল পাতাল ঘটনা ঘটে গেছে। বাংলাদেশ সেনাবাহিনীর 5 সেনাকর্তাকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে। তাদের গৃহবন্দী রাখার ব্যাপারে সম্মতি দিয়েছেন, কে দিয়েছেন? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যিনি আজকেই রাশিয়া থেকে ফিরবেন। মানে কোন ভাষায় যে প্রশংসা করব, ভাল লাগে। মোট কথা হচ্ছে ভাল লাগে। এই ভালো লাগাটার কারণ কি দেখেন, সাহস তো পুরো কলিজা ভর্তি আছে, বাট আপনাদেরকে আজকে আরেকবার তাদের সাহসের জায়গাটা দেখাচ্ছি কোন লেভেলে খেলতেছে। তো এরকম মানুষই আমরা চাই কোথাও না কোথাও। ধন্যবাদ দেই ডক্টর ইউনূসকে। চলতি মাসেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং সচিব আসছেন। বলা হচ্ছে যে 54 বছরে এই প্রথম এতটা নাটকীয় মোড় নিয়েছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। আমরা ভারতের উপর ক্ষোভ ঝালটা মিটাইতে পারবো। পিনাকি ভট্টাচার্য একা বিএনপিকে একদম খেয়ে দিচ্ছেন, বিএনপিকে শেষ করে দিচ্ছেন। যে বিএনপি শেষ, এই বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না, বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। দেখেন, পিনাকি ভট্টাচার্য এবার বিএনপির এমন জায়গায় হাত দিয়েছে, এই বিএনপি আর ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা কিংবা সুযোগ নেই। ভারত যত জুলুম করেছে, বাংলাদেশের থেকে যত সম্পদ স্বাধীনতার সময় চুরি করেছে, ডাকাতি করেছে, রাজধানী করেছে, বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, বাংলাদেশে হত্যা চালিয়েছে, 57 জন অফিসারকে খুন করেছে। একবার শুনেছেন মির্জা ফখরুল এটার উপরে কোনো কথা বলেছে? মির্জা ফখরুল গাইস, এতক্ষণ দেখলেন আজকের ভিডিওর শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। ইতিমধ্যে আজকের ভিডিওর শিরোনাম দেখে কিন্তু আপনারা অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের খবর নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। সেনাপ্রধান দেশে ফিরলেন, আর্মি অফিসাররা গৃহবন্দী। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 1 সপ্তাহের সফরে রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফরে গিয়েছিলেন গত 6 এপ্রিল। তিনি আজ দুপুরে দেশে ফিরে এসেছেন। সেনাবাহিনীর বার্তায় বলা হচ্ছে, রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে আজ দেশে প্রত্যাবর্তন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরকালে তিনি রাশিয়ার সেনাবাহিনী প্রধান, ডেপুটি ডিফেন্স মিনিস্টার সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন। সেনাপ্রধান রাশিয়া সফর করেছেন। এর মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সিং সফর করেছেন। বাংলাদেশের সেনাবাহিনীতে বিশেষ করে অস্ত্র ক্ষেত্রে চীনের একটা ব্যাপক অংশগ্রহণ আছে। ক্ষুদ্রাস্ত্রের ক্ষেত্রে চীন থেকে সর্বাধিক পরিমাণ অস্ত্র আমদানি করা হয়। আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি যে চীন যে আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, এর প্রধানতম কারণ বাংলাদেশের সমরাস্ত্র আমদানি এবং বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের মূলধনী যন্ত্রপাতি আমদানির কারণে চীন আমাদের প্রধান বাণিজ্য অংশীদার, আমদানি গন্তব্য হয়ে উঠেছে। তো সেনাপ্রধান রাশিয়া সফরে গেলেন। রাশিয়া থেকে অস্ত্র আমদানিরও আলাপ সালাপ হয়েছে, যেমনটি জানা যাচ্ছে। রাশিয়া আমাদের কিন্তু বলতে গেলে যে বাংলাদেশের জন্ম থেকে, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময়কাল থেকে রাশিয়া আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র। চীন কিন্তু আমাদের বিপক্ষে ছিলেন মুক্তিযুদ্ধের সময়, সেই জায়গায় রাশিয়া পক্ষে ছিলেন এবং রাশিয়া ভারত একজোট হয়ে বাংলাদেশের পক্ষে ছিলেন। সেই দেশটি সফর করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এখন প্রশ্ন আসছে যে অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে চীনের প্রভাব, কর্তৃত্ব কি খানিকটা খর্ব হবে? রাশিয়া কি বাংলাদেশের সেনাবাহিনীতে একটু ভূমিকা রাখতে যাচ্ছে? রাশিয়ার সাথে সম্পর্ক আরও ভালো হবে? নিশ্চয়ই এই যে 7 দিনব্যাপী সেনাপ্রধান 7 দিনের সফরের বেশিরভাগ সময় রাশিয়া সফর করলেন, সেক্ষেত্রে সম্পর্কটা আরও নিবিড় হবে এমনটাই আশা করা যাচ্ছে।
অন্যদিকে আরেকটি খবর চাউর হয়েছে বিশেষ করে ভারতীয় কিছু অনলাইন পোর্টালে, যেমন দ্য পলিটিক্যাল অবজারভার, দ্য ইন্ডিয়া.com, এইসব সংবাদ মাধ্যমে খবর চাউর হয়েছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে মুহূর্তে রাশিয়া সফরে গেছেন 6 তারিখে, তিনি যাওয়ার আগের দিন 5 তারিখে কয়েকজন সেনাবাহিনীর কর্মকর্তাকে, 5 জনের সংখ্যাটির কথা বলা হচ্ছে 5 জন, এবং 5 জন এগুলো জুনিয়র এবং মিড লেভেলের কর্মকর্তা, তাদেরকে হাউস অ্যারেস্ট করা হচ্ছে এমন খবর দিচ্ছে ভারতীয় কিছু অনলাইন নিউজ পোর্টাল, এবং তাদের নাম সহ প্রকাশ করেছে। আরও যে অভিযুক্ত করা হচ্ছে যে এই সেনা কর্মকর্তারা অগাস্ট মাসে, গত 24 অগাস্ট মাসে যে বাংলাদেশে বিক্ষোভ হয়েছিল, ছাত্র আন্দোলন হয়েছিল, তাতে প্রভাব বিস্তার করেছিলেন, এমন অভিযুক্ত করে তাদেরকে হাউস অ্যারেস্ট করা হয়েছে। তবে এই হাউস অ্যারেস্ট বা এই যে অবরুদ্ধ করে রাখা বা সেনাবাহিনীর সেনা কর্মকর্তা, এখানে মেজর লেভেলের আছে, লেফটেন্যান্ট কর্নেল লেভেলে আছেন, সর্বোচ্চ ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত আছেন, জেনারেল লেভেলেও আছেন। তো এই যে 5 জন সেনাবাহিনীর কর্মকর্তাকে যদি হাউস অ্যারেস্ট করে রাখা হয়, এগুলো আসলে সেনাবাহিনীর নিতান্তই অভ্যন্তরীণ ব্যাপার, এবং চাকরিরত কোনো কর্মকর্তা যদি কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকেন, তাদেরকে অ্যারেস্ট করা হয়, তাদেরকে কোর্ট মার্শালে বিচার করা হয়, এগুলো বাইরে প্রকাশ করবারও কিছু নয়, এটি নিয়ে বাইরে কোনো বিশৃঙ্খলা হয় না, কিংবা এগুলো নিয়ে দেশে বিশাল যে লঙ্কাকাণ্ড বেঁধে যাবে সেটি নয়। তবে একটি অ্যালার্মিং বিষয় যে এই সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে তাদেরকে নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হবে। এইটি আসলে হবার নয়, কারণ সেনা কর্মকর্তাদের বিচার তাদের নিজস্ব কোর্ট আছে, নিজস্ব কোর্টের মাধ্যমে, কোর্ট মার্শালের মাধ্যমে হয়, এবং এগুলো কিন্তু একদম রুটিন ব্যাপার। এগুলো নিয়ে যে তোলপাড় পড়ে যাবে, ওয়াকারুজ্জামান চলে যাচ্ছেন, 5 জন হাউস অ্যারেস্ট হয়ে গেছেন, হতে পারে। ইন্ডিয়ান সংবাদ মাধ্যম যে সংবাদ দিয়েছে, হতে পারে। যদি একদম টপ লেভেলের লেফটেন্যান্ট জেনারেল বা মেজর জেনারেল লেভেলের 20 জনকে অবরুদ্ধ করা হয়েছে, হাউস অ্যারেস্ট করা হয়েছে, তাহলে কিন্তু ব্যাপক বিতর্কের, ব্যাপক তোলপাড় হবার মতো ব্যাপার থাকতো, বা সেনা অভ্যুত্থানের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, এগুলো একদম নিয়মিত ব্যাপার। এই সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে যেগুলো জানা যাচ্ছে, যে অফিসারদের কথা জানা যাচ্ছে, তারা হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল ইমরান, কর্নেল আব্দুল্লাল মোমিন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে যিনি ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম বিজিবিতে ছিলেন, এবং মেজর মোহাম্মদ নোমান আল ফারুক ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ছিলেন। এই 5 জনকে হাউস অ্যারেস্ট করা হয়েছে এমন সংবাদই দিচ্ছে। হতে পারে, এটি অস্বাভাবিক কিছুই নয়, এবং এটির কারণে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে এটি মনে করি না। আর হচ্ছে আরেকটি বিষয় যে এটি এনাদের বিচার করা হবে, আমি যেটি বললাম যে বাইরে, এটি হবার নয়। যদি বিচার হয় সেটি কোর্ট মার্শালের মাধ্যমেই বিচার হবে। যদি চাকরিচ্যুত হয়, এগুলো আসলে সিভিল বা বাইরে সিভিল প্রশাসন এগুলো জানেও না। সেনাবাহিনীর অভ্যন্তরে এমন ঘটনা হামেশাই ঘটে থাকে। আবারও বলছি যে এই ঘটনা সেনাবাহিনীতে কিংবা দেশে ব্যাপক কোনো তোলপাড় হবে না, এটি নিশ্চিত। আর এই অফিসারদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তাদের ব্যাপারে অভিযোগ যে আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়েছিল, এবং নিরাপদে বিদেশ যাত্রায় সহযোগিতা করা হয়েছিল, এবং শেখ হাসিনাকে ভারতে রেখে আসা হয়েছিল। একটা জিনিস মনে রাখবেন যে শেখ হাসিনাকে ভারতের নিরাপদে আশ্রয় রাখা, আওয়ামী লীগ নেতাদের ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া 6 শতাধিক, এটি সেনাপ্রধান স্বয়ং জানতেন। সেনাপ্রধানের নজরে নেই বা নলেজে নেই, না জেনে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হয়নি। সেনাপ্রধানের নলেজে নেই শেখ হাসিনাকে নিরাপদে রেখে আসা হয়েছে, এটি ঘটেনি। এবং সেনাপ্রধানের নলেজে যে আছে
সেনাপ্রধান এক সাক্ষাৎকারে বলেছিলেন যে শেখ হাসিনাকে কখন ভারতে নিয়ে যাওয়া হয়েছে আমি জানতাম না। এটি যে সঠিক নয় সেটি ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর একাধিক সাক্ষাৎকারে এসছে যে 5 অগাস্ট সময়কালে টাইম টু টাইম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথা হয়েছে এবং তার প্রেক্ষিতে আলোচনার প্রেক্ষিতেই শেখ হাসিনাকে ভারতের নিরাপদে আশ্রয়ে রেখে আসা হয়েছে। কাজে এই যে এই অফিসারদের যাদের কথা বলা হচ্ছে, যে নামে অভিযুক্ত করা হয়েছে, তারা নিজে নিজে একটা বিমান অ্যারেঞ্জ করে শেখ হাসিনাকে রেখে এসছেন, আবার আওয়ামী লীগ নেতাদের ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে আশ্রয় দিয়েছেন, নিরাপদে বিদেশ যেতে সহযোগিতা করেছেন। এগুলো বানোয়াট কথাবার্তা। সেনাপ্রধান সব কিছুই অকিভাল ছিলেন, তিনি জেনে শুনেই এই ঘটনা ঘটেছে এবং তার পরবর্তীতে যা কিছুই ঘটছে সেনাপ্রধান জানেন না, তার অগোচরে ঘটছে, এটি বিশ্বাসযোগ্য নয়। কাজেই সেনাপ্রধান দেশে ফিরে এসছেন এবং কিছু আর্মি অফিসার হাউস অ্যারেস্ট আছেন। সেনাপ্রধান দেশে ফিরে এসছেন এটি সত্য, এবং হাউস অ্যারেস্ট আছেন এটি সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ। এনসিপি জনগণকে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু নতুন বন্দোবস্তের নামে এই ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টিতে কিছু ঘটনা ঘটছে যাতে এনসিপি বিব্রত। বিশেষ করে এই পার্টি যারা পরিচালনা করছে তারা হতভম্ব, একটা বিশৃঙ্খল অবস্থার মতো, যে এভাবে কি চলে। এটা বিশ্লেষণ করব দর্শক। কিছু নজিরবিহীন ঘটনা ঘটছে যেটা কোনো পার্টিতে এরকম ঘটে না, এর পজিটিভ নেগেটিভ দিক। এবং শুরুতে আরেকটা কথা বলিনি, এই নতুন রাজনৈতিক দল যে স্বপ্ন জনগণকে জাতিকে দেখাচ্ছে নতুন বন্দোবস্ত, দিন শেষে যারাই এরকম নতুন দল করবে তারা বাধ্য হবে জামাত শিবির মডেলের দিকে ঝুঁকতে। সংগঠন পরিচালনায় জামাত শিবিরের যে শৃঙ্খলার স্টাইল, তাদের নেতাকর্মীদের যে হাইকমান্ডের প্রতি আনুগত্য, মানে এইটার চেষ্টা বা ওই মডেলটা কোনো না কোনোভাবে অ্যাপ্লাই করা যায় কিনা ফ্যাকশনালিজম ওভারকাম করতে, এটা সবাই চেষ্টা করবে। সবাই বলে যে শিবিরের সিস্টেমটা কি দেখি। দেখেন, যারা নতুন রাজনৈতিক দল করতে যায় বা নতুন কোনো সংগঠন, তারা সবাই শিবির থেকে নানান কিছু ধার নেওয়ার চেষ্টা করে, জামাত থেকে নানান কিছু ধার নেওয়ার চেষ্টা করে। এবং জামাত শিবিরের ম্যাথোডোলজি যে আরো বেশি কার্যকর সেটা এখন প্রমাণিত হচ্ছে। যারা রক্ত দিয়ে রাজপথে যুদ্ধ করে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে, তারা একটা রাজনৈতিক দল করেছে এনসিপি। কিন্তু একটা খবর, নানান বিশৃঙ্খলা, নানান দিক, তাদের মধ্যে নানান বিতর্কতা আছে। এর মধ্যে একটা হচ্ছে দলীয় নেতাদের ফেসবুক পোস্ট ঘিরে এনসিপিতে অস্বস্তি। দেখেন, এখন এনসিপির ইন্টারনাল রাজনীতি বলতে তেমন কিছু নেই, সবকিছু এখন ফেসবুকে। এতে অস্বস্তি বিরাজ করছে। এখন এটার ইতিবাচক নেতিবাচক দিক আছে, এই রিপোর্ট আমি বিশ্লেষণ করব। কিন্তু সহজে আপনারা জানেন যে হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্ট দিয়ে রাজনীতিতে তোলপাড় তৈরি করে দিয়েছেন। আবার হাসনাতের বিরুদ্ধে ফেসবুক পোস্ট দিচ্ছে সার্জিস, নাসিরুদ্দিন পাটোয়ারি বা আরো অনেকে। কেউ হাসনাতের পক্ষে, কেউ বিপক্ষে। আবার কেউ বলছে যে হয় হাসনাত মিথ্যা, নইলে সার্জিস মিথ্যা। এর মানে ইন্টারনাল অনেক বিষয় ফেসবুকে আসে। তারপরে সার্জিস আলমের যে গাড়ি বহর নিয়ে ঝামেলা বা যে বিতর্ক, যে এতগুলো গাড়ি নিয়ে শোডাউন দেওয়া, সেটাও ডাক্তার তাসনিম যারা ফেসবুকে লিখছে। মানে দলীয় ফোরামে ডেকে কিন্তু জবাবদিহিতার আওতায় বা ব্যাখ্যা চাওয়া যাইতো যে আপনি টাকা পেয়েছেন কোথায়, এত গাড়ি, হিসাব দেন। কিন্তু না, ফেসবুকে হিসাব চাওয়া হচ্ছে। এর মানে এনসিপির রাজনীতি এখন ফেসবুকের রাজনীতি। এই জিনিসটায় হাইকমান্ড অস্বস্তি। এই জন্য হাইকমান্ড চাইবে যে জামাত শিবিরের মতো একটা ব্যবস্থা করতে, যে তারা আনুগত্য করবে এবং একটা চেইন অফ কমান্ড মানবে, এরকম বিশৃঙ্খলা তৈরি করবে না। বিশেষ করে পার্টির আহ্বায়ক, সদস্য সচিব, তাদের মধ্যে এরকম একটা ইচ্ছা থাকবে। তো দর্শক, আমি যেটা বলতে চাই যে এখানে আমাদের নতুন বন্দোবস্তের একটা দিক কিন্তু এখানে বিদ্যমান আছে। সেটা হচ্ছে যে প্রকাশ্যে যে যার বিরুদ্ধে বলতে পারে, এবং জবাবদিহিতা শুধু পার্টির অভ্যন্তরে নয়, জবাবদিহিটা জনগণের কাছে। এটাকে আমি মারাত্মক পজিটিভলি দেখি।
বরং জামাত শিবিরের উচিত এই মডেল ইন্ট্রোডিউস করা, তাহলে ধান্দাবাজি বাটপারি কমবে যে কোনো পার্টিতে। সাপোজ শারজিস এত গাড়ি পেয়েছেন, এত গাড়ি নিয়ে কিভাবে গিয়েছেন, এই প্রশ্ন যেরকম ডাক্তার তাসলিম যারা প্রকাশ্যে তুলে তোলপাড় তৈরি করে দিয়েছে, এখন শারজিস নিজেও প্রকাশ্যে জবাব দেওয়ার একটা বাধ্যবাধকতা ফিল করছেন। এর মানে জনগণের কাছে, পুরো জাতির কাছে জবাবদিহি, এটাই পিওর ডেমোক্রেসি। কথিত কোনো ফোরামের কাছে জবাবদিহি ওটা ম্যানেজ করা যায়, কিন্তু না, জনগণের কাছে জবাবদিহি। নতুন বন্দোবস্ত এটাই যে পার্টির প্রধানের বিরুদ্ধেও পার্টির অন্যান্য নেতারা লিখতে পারে এবং পার্টির প্রধান জাতির কাছে জবাবদিহি করতে বাধ্য হন। একটু এদিক ওদিক হলেই তোলপাড় তৈরি করে দেওয়া যায়। এই জিনিসটা সত্যি নতুন বন্দোবস্ত এবং পজিটিভ, যে যাই বলেন। কিন্তু এনসিপি অস্বস্তি বোধ করছে, কিন্তু আমি স্বস্তি বোধ করছি, যেটা ভালো, একটা সুস্থ ধারা রাজনীতি, জবাবদিহিমূলক রাজনীতি। দেখেন, বিএনপি জামাত সব দলই কম বেশি ফ্যাকশন আছে, গ্রুপিং আছে। বিএনপিতে তো ভয়ানক গ্রুপিং, আর জামাতের গ্রুপিং ওটা কখনোই ওপেন বা ক্ষতিকর গ্রুপিং নয়, একেবারে সামান্য গ্রুপিং। তো বিএনপির গ্রুপিংটা এতটাই মারাত্মক যে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় 35 জন নিজেদের দুই গ্রুপে কামড়াকামড়িতে নিহত হয়েছে, এবং এটা নিয়মিত ঘটছে, এটা সেঞ্চুরি করবে নির্বাচনের আগে, দুই গ্রুপে মারামারি। তো এই যে বিষয়টা, দুই গ্রুপে মারামারি, এই বিষয়টা দর্শক যতই হোক না কেন, কিন্তু হাইকমান্ড লেভেলে একজনের অপরাধ আরেকজনে ফেসবুকে লিখছে, জবাব চাচ্ছে, এই ঘটনা কিন্তু ঘটে না। এর মানে বিএনপিতে ওই হত্যার ঘটনা যতই ঘটুক, মৌলিক জায়গাটা ম্যানেজ করে ফেলা সম্ভব। জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয় না, পার্টির অভ্যন্তরীণ জবাবদিহিতেও কিছু না, মানে মিডিয়া কভারেজ ঠেকাতে পারলেই যত বড় অপরাধ করুক কোনো সমস্যা না। এটা হচ্ছে বাস্তবতা। আর এনসিপি থেকে একটু উল্টোপাল্টা করলে জাতির কাছে জবাবদিহি করতে হয়, যে কেউ প্রশ্ন তুলতে পারে। তো এটা ভালো, তা নতুন বন্দোবস্তের নামে যেটা হচ্ছে এটা ভালো। জামাত শিবির মডেলের যে প্রয়োজনীয়তা ফিল অনেকে করছে যে ওইভাবে করা দরকার সাংগঠনিক শৃঙ্খলা, এটার একটা উপকারিতা আছে যে মানুষ দেখে যে দলটা ইউনিফাইড, কোনো বিশৃঙ্খলা হয়নি, কিন্তু ভিতরে ভিতরে অনেক অপকর্ম ঘটে যেতে পারে যেটা জাতি জানতে পারে না বা জবাবদিহি করতে হয় না, বা তাদের মধ্যে জবাবদিহিতার মানসিকতাটা কম। যেমন দেখেন, জামাত শিবিরের নেতাদের জবাবদিহি করতে হয় তাদের ফোরামে, কিন্তু জনগণের কাছে জবাবদিহিতার কোনো মেন্টালিটি তাদের কাছে নেই। অথচ আপনি গণতান্ত্রিক রাজনীতি করলে জনগণের কাছে জবাবদিহিতাটা সবার আগে। তো এই জন্যে আমি বলবো যে এই ফেসবুকে যে প্রকাশ্য সমালোচনা যে কোনো বিষয়, আচ্ছা গোপন কেন হবে? আমাদের উই হ্যাভ রাইট টু নো, আমাদের সবকিছু জানার অধিকার রয়েছে, আপনার গোপন গোপন কেন বলবেন? জামাতে শিবিরে দেখবেন অনেকে শেখানো হয় যে এটা সিক্রেট রাখতে হবে, এটা বলা যাবে না। যুদ্ধ নীতি ছাড়া অন্য কোথাও সিক্রেসি খেলার পক্ষে আমি নই। যখন যুদ্ধ করবেন তখন প্রতিপক্ষকে পরাজিত করতে হলে অনেক তথ্য সিক্রেট রাখতে হবে, আর গণতান্ত্রিক রাজনীতি হবে ট্রান্সপারেন্ট। এখানে আবার সিক্রেসি কিসের? তো সবকিছু জনগণ জানবে এরকম ফেসবুকে লিখে দিবে, সাপোজ যত গোপনীয়তা তত জনগণের জন্য ক্ষতিকর, এটা মনে রাখবেন। সাপোজ এই যে হাসনাত আব্দুল্লাহ শারজিজ আলমের সাথে সেনাপ্রধানের বৈঠক, ওইটা যদি গোপন গোপনেই রাখতো তাহলে সেটা জনগণের জন্য ক্ষতিকর হতো না? কি হতো? যে ক্যান্টনমেন্ট থেকে রাজনীতি নিয়ন্ত্রণ করা হয়, আমরা কিছু বলতে পারতাম না। এখন কি হলো? হাসনাত আব্দুল্লাহ জানিয়ে দেওয়ার পর তোলপাড় তৈরি হয়েছে, এখন ক্যান্টনমেন্ট থেকে রাজনীতি করার সাহস আর আসবে না। তো এই জন্য এই যে ফেসবুক কেন্দ্রিক যে লেখালেখি, হুট করে ফেসবুকে লিখে দেওয়া, এটা আমি মনে করি সত্যিকার অর্থেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এটা সব দলে প্র্যাকটিস করা দরকার, জামাত শিবিরও এটা প্র্যাকটিস করা দরকার। কিছু হলেই ফেসবুকে লিখে দেবেন। সমালোচনা আসল জায়গা ফেসবুকের চাইতে পবিত্র এবং মহান কোনো গ্রাউন্ড হতে পারে না। দলীয় ফোরাম ওটা ভুয়া, ওটা ম্যানেজ করা যায়, আর ওটা জনগণের কাছে জবাবদিহিতার কোনো প্ল্যাটফর্ম নয়। অতএব আমি এটা পজিটিভলি দেখছি। দেশের রাজনীতিতে এখন আলোচনায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই আন্দোলনের সামনের সারিতে থাকা ছাত্রনেতাদের হাত ধরে সম্প্রতি দলটির আত্মপ্রকাশ ঘটে। তবে এরই মধ্যে দলের শীর্ষস্থানীয় একাধিক নেতার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক দেওয়া পোস্টকে ঘিরে আলোচনা সমালোচনা বিশ্লেষণ চলছে, যার সূত্রপাত রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট। তাতে ঘি ঢেলেছেন দলের আরেকজন শীর্ষ নেতা শারজিজ আলমের পাল্টা পোস্ট। এই দুজনের একজন মিথ্যা বলছেন দাবি করে আরেক এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ মুখ খুললেন দলের অভ্যন্তরে তৈরি হওয়া অস্বস্তি। এই অস্বস্তি কিন্তু পজিটিভ।
এই অস্বস্তি, একজনের সাথে আর একজন বিরোধ বা প্রশ্ন তোলা, এটা পিওর ডেমোক্রেসির দিকে আমরা যাচ্ছি। এইভাবে যদি চর্চা হতে থাকে, সব দলেই যদি এই চর্চাটা এরকম চলতে থাকে, প্রকাশ্যে একজনের বিরুদ্ধে বলা, কিছু বললে আপনি যে যা ইচ্ছা তা করতে পারেন তা না, তাহলে কি হবে জানেন? এই যে ইউরোপ আমেরিকা দেখেন না, কোন বিষয়ে সমালোচনা উঠলেই পদত্যাগ করতে হয় মন্ত্রীকে বা বিভিন্ন দায়িত্বশীলদের। বাংলাদেশে এরকম পদত্যাগের কালচার তৈরি হবে। এটা উন্নত নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরির ইঙ্গিত, যদি এভাবে আমাদের প্রকাশ্য সমালোচনা চলতে থাকে। জুলাই আন্দোলনে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফেসবুক পোস্টের মাধ্যমে এসেছে। হাসিনার পতনই হয়েছে ফেসবুকের মাধ্যমে। এই জন্য হাসিনার বাহিনী বলে যে আমাদের প্রথম পরাজয় হয়েছে অনলাইনে, তারপরে মাঠে। অতএব ফেসবুক সোশ্যাল মিডিয়ার চেয়ে বড় গ্রাউন্ড কখনো কোনো দলের মজলিস শুরা কিংবা নির্বাহী পরিষদ নয়। সবার উপরে ফেসবুক। ফেসবুকে এই নেতাদের অগণিত ফ্যান ফলোয়ার, তাদের প্রতিটি পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ারের ঝড় বয়ে যায়। তাদের অনেকে বিভিন্ন ইস্যুতে হুটহাট ফেসবুকে পোস্ট করছেন। এটা হুটহাট ভালো, খারাপ না। এসব পোস্টে প্রশংসা যেমন পাচ্ছেন, একই সঙ্গে হজম করতেও করা সমালোচনা হচ্ছে। এই সমালোচনা সহ্য করা, সমালোচনা হওয়া, এটাই আসল ডেমোক্রেসি। এভাবেই হুটহাট পদত্যাগ করতে বাধ্য হবে, এই কালচার তৈরি হবে। তবে এনসিপির শীর্ষ সারির একাধিক নেতার ফেসবুক পোস্ট নিয়ে এর মধ্যে অস্বস্তিতে পড়েছে দলটি। ঘটনার সূত্রপাত দলের দক্ষিণাঞ্চলের মুখসংখ্যার হাসনাত আব্দুল একটি ফেসবুক পোস্টে ঘিরে। দেখেন এখানে এই অস্বস্তি, এটা আমি ভালো লক্ষণ দেখি না। ভালো, স্বস্তি হন, বরং ভুল কি সেটা সমাধান করেন। সবাই জানে, জাতি জানে ওদের মধ্যে কি চলছে। সাপোজ ওদের মধ্যে যে ফ্যাকশন, পাওয়ার স্ট্রাকচার নিয়ে দ্বন্দ্ব বানান, এগুলো এখন আমরা সবাই জানতে পারছি। আমরা সিদ্ধান্ত নিতে পারছি যে ওদের দলকে আমরা সাপোর্ট দিব কি দিব না, বা কতটুকু দিব। এরকম খোলামেলা আলোচনা না হলে তো আমরা একটা ধোঁয়াশার মধ্যে থাকতাম, হয়তো পরবর্তীতে অনেকে প্রতারিত হইতাম। তো এই জন্যে এনসিপি হোক, জামাত হোক, বিএনপি হোক, সব কিছু খোলামেলা হতে হবে। নাসিরুদ্দিন পাটোয়ারির আর এক পোস্ট নিয়ে তীব্র সমালোচনা, এটাও ঠিক আছে। তো নাসিরুদ্দিন পাটোয়ারিকে আমরা জাজ করতে পারছি। ফেসবুক পোস্ট না দিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি, এই যে জামাতকে নাসিরুদ্দিন যে কি লিখেছিল দেখেন, প্রত্যেক 15 বছরে জামাত ইসলামীকে বারবার রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা করা হয়েছে। মানে এটা ঠিক হয়নি, জামাতকে রাজনীতি পুনর্বাসন করতে দেওয়া ঠিক হয়নি। এটা নাসিরুদ্দিন পাটোয়ারি লিখেছিল। মানে এটা নাসিরুদ্দিন পাটোয়ারি না লিখলে, নাসিরুদ্দিন পাটোয়ারি কি, কার হয়ে বলছেন, এগুলোকে আমরা বলতে পারতাম না। অতএব এটা ঠিক আছে। তো এরকম তারেক রহমান, দেখেন এখানে মূলধারার মিডিয়ায় যেগুলো আসে, প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, সেগুলো তো আমরা ফেসবুকের মাধ্যমেই পড়ি। ওগুলো তার সাধারণত হার্ড কপি কজনে পড়ে, সফট কপি বেশিরভাগ মানুষ পড়ে। যদি দেখেন যত টক শো আপনি দেখেন, আপনি কি টিভিতে টক শো দেখেন না টিভির টক শো মোবাইলে দেখেন? টিভির টক শো ফেসবুকে, ইউটিউবে দেখেন। এটা একটা বাস্তবতা। এনসিপির একজন যুগ্ম আহ্বায়ক তিনি বলেন, ফেসবুকে যে মন্তব্যগুলো এসেছে সেগুলো তাদের ব্যক্তিগত মতামত। আমরা সবাই একটি জায়গায় একমত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এখানে কারো দ্বিমত নেই। তবে যেহেতু সেনাবাহিনীকে নিয়ে মন্তব্যের বিষয়ে আলোচনাগুলো সামনে এসেছে, তারা সেগুলো ব্যক্তিগতভাবে দিয়েছিল, যে কারণে দলের মধ্যে কিছুটা অস্বস্তি তৈরি হয়। আমরা বসেছিলাম, নিজেদের মধ্যে আলোচনা হয়েছে, যেহেতু আমরা এখন জাতীয় রাজনীতিতে যুক্ত, সেজন্য ফেসবুক পোস্ট দেওয়ার ক্ষেত্রে সবাইকে আরো বেশি সতর্ক থাকতে হবে। সতর্ক থাকবে, কিন্তু ফেসবুক পোস্ট দিতে হবে। দেখেন আরেকটা বিষয় বলে যে সেনাবাহিনীকে নিয়ে এভাবে ফেসবুক আসলে, ভাই সেনাবাহিনী কি মানে ফেরেস্তা না গোপন কিছু? সেনাবাহিনী আমাদের লোক, আমাদের সেবক, তারা এই জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক। তো তাদের সম্পর্কে আমরা জানবো না? তাদের ট্রান্সপারেন্সি থাকবে না? তাদের সম্পর্কে কি জানবো না কেউ? সেটা হচ্ছে ভারতের সাথে যুদ্ধ বাঁধলে কিভাবে কি অ্যাকশন নেবে, এগুলো গোপন থাকবে, পৃথিবীর কেউ জানবে না। কিন্তু তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি, তারা কি করছে, পলিটিক্যাল স্পেয়ারে কোনো রোল প্লে করছে না, এগুলো তো আমরা জানবো। এগুলো নিয়ে ফেসবুকে লেখালেখি হয়েছে বলে অনেক কিছু জানতে পারছি। এগুলো নিয়ে খোলামেলা আলোচনার ফলে আমরা পিনাকি, কনক সরোয়ার, ইলিয়াসদের মাধ্যমে অনেক কিছু জানতে পারছি। অতএব সবগুলো পজিটিভ। বর্তমান বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক, ইউটিউবের বাংলাদেশ। রাজনীতির মূল অপারেটর হচ্ছে ফেসবুক, ইউটিউব। এই ভিডিওটা করতে শুরু করার সময় আমার খুব মনে পড়ছে মিস্টার নুরুল কবিরের কথা। বিখ্যাত সাংবাদিক, নিউ এজের সম্পাদক জনাব নুরুল কবির। কেন মনে পড়ছে আমি একটু পরের দিকে বলছি। ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে হবে, এই আলাপ এখন
বেশ ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং যারা সোশ্যাল মিডিয়াতে থাকি এবং সোশ্যাল মিডিয়াতে একটা নির্দিষ্ট বাবলে থাকি তারা এটা দেখছি, মানে তাকে 5 বছর চাই, এটা আমরা যারা সোশ্যাল মিডিয়াতে ঢুকি তারা অনেকে দেখব যে অনেকেই আলাপ করছেন। শুধু 5 বছর না, কেউ কেউ বলছেন তিনি যতদিন সক্ষম থাকেন তাকে ততদিন রাখা, তার টিমের তাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে, দেখো কত ভালো, এটা আর কোথাও পাওয়া যাবে নাকি, কখনো পাওয়া যাবে নাকি, ইত্যাদি ইত্যাদি তুলনা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে উচ্ছ্বাস আছে, মানুষের, এই দেশের মানুষজনের রাজনৈতিক বিবেচনা সবসময় যে খুব ভালোভাবে কাজ করে নট নেসেসারিলি, তবে লং টার্মে আমরা আসলে সঠিক ব্যাপারটা বুঝতে পারি, ফলে একটা উচ্ছ্বাস আছে এবং আমাদের এক ধরনের হার্ড বিহেভিয়ার আছে, আমরা পালের চলতে পছন্দ করি, একটা হাই উঠলো সেটার পেছনে দৌড়ঝাঁপ করি। সো দ্যাটস নট দ্যাট ব্যাড, আমি এটাকে খুব খারাপভাবে দেখছি না, কিন্তু আমি একটা পরিকল্পনা দেখছি এবং এই পরিকল্পনাটা যদি আলটিমেটলি কার্যকর হতে শুরু করে সেটা আমাদের জন্য একটা সিরিয়াস অ্যালার্মিং সাইন বলে আমি মনে করি। এবং আমি বিশ্বাস করি সরকারের মধ্যে সম্ভবত একটা অংশ ডক্টর ইউনূসের এই ক্ষমতাকে অনেক বেশি দীর্ঘায়িত করার খোয়াব দেখছেন। খোয়াব শব্দটা বলছি কারণ এই কিছুটা আমি আক্রমণাত্মক হতেই চেয়েছি, স্বপ্ন দেখছেন না বলে খোয়াব দেখছেন, কারণ এই খোয়াবটা আমাদের জন্য বিরাট বিপদ এবং ক্ষতি ডেকে আনবে ফর শিওর। আমি একজন ব্যক্তিকে একটু এখানে উল্লেখ করব যিনি এই সরকারের অংশ এবং সম্ভবত সবচেয়ে প্রথম দিকের অ্যাপয়েন্টমেন্টগুলোর একটা, ইভেন তিনি অফিসিয়ালি নিযুক্ত হওয়ার আগেই তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানিয়েছিলেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব হতে যাচ্ছেন। আমি মিস্টার শফিকুল আলমের কথা বলছি। তিনি সাম্প্রতিক সময়ে তার ফেসবুকে কিছু জিনিস শেয়ার করেছেন, এটাকে এই কারণে আমি মনে করি, এটা কেউ উচ্ছ্বাসের সাথে বলে ফেললো, করে ফেললো, সেটা একটা জিনিস, কিন্তু যখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এগুলো নিয়মিতভাবে করে যান, যে কটা আমার চোখে এসছে, হয়তো খুঁজলে আরও কিছু এরকম পাওয়া যাবে, সেগুলো আমাদের একটু সিরিয়াসলি দেখা দরকার। নট অনলি দ্যাট, সম্প্রতি আমেরিকার ট্যারিফ নিয়ে যে 90 দিনের পজ জনাব ট্রাম্প দিয়েছেন চায়না বাদে, সেটার জন্য ইভেন স্বয়ং প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে এমন একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে যেটাকে কিছুটা মিসলিডিং বলা যেতে পারে, এবং সেটাও আবার বাংলাদেশের একটা মিডিয়াতে আসার পরে সেটা প্রেস সচিব সেটাকে শেয়ার করেছেন। শুধু সেটা না, তিনি আরও কিছু জিনিস শেয়ার করেছেন, আমি সেই কথাগুলো নিয়ে একটু আলাপটা করতে চাই। 5 বছর রাখার চেষ্টা অফিসিয়ালি আছে, আমরা এটা ধারণা করতে পারি। আমেরিকার ট্যারিফ নিয়ে যখন ট্রাম্প সিদ্ধান্ত জানালেন তখন চিফ অ্যাডভাইজারের ফেসবুক পেজ থেকে বলা হচ্ছে, থ্যাংক ইউ মিস্টার প্রেসিডেন্ট ফর রেসপন্ডিং পজিটিভলি টু আওয়ার রিকোয়েস্ট ফর 90-day পজ অন ট্যারিফস, উই উইল কন্টিনিউ টু ওয়ার্ক উইথ ইউর অ্যাডমিনিস্ট্রেশন ইন সাপোর্ট অফ ইউর ট্রেড এজেন্ডা। চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস। আমরা জানি আমাদের প্রধান উপদেষ্টা একটা চিঠি লিখেছিলেন এবং সেই চিঠির পরই এই ঘটনাটা ঘটেছে, ফলে অ্যাপারেন্টলি মনে হতে পারে যে এটা তার রিকোয়েস্ট। আওয়ার বললে অবশ্য তিনি যে শুধু নিজকে বোঝাচ্ছেন তা নাও হতে পারে, এটা একটা ব্রডার শব্দ, কারণ সারা পৃথিবীতে বহু জায়গা থেকে এটা আপাতত স্থগিত করার আলাপ এসছে। এমনকি আমরা যারা খোঁজ খবর রাখি তারা জানি এটা আসলে কেন হয়েছে। কিন্তু শফিকুল আলম ডেইলি যুগান্তরের একটা হেডলাইন, ডক্টর ইউনূসের অনুরোধ রাখলেন ট্রাম্প, এই রকম একটা ফটোকার্ড করেছে, সেটা তিনি শেয়ার করেছেন। যুগান্তর এই হেডলাইনটা কেন করেছে সেটা নিয়ে আলোচনা হতে পারে, তারা বুঝেছে নাকি না বুঝে করেছে নাকি মোটিভেটেডভাবে করেছে, সেটা তাদের ব্যাপার, একটা পত্রিকা এটা করেছে। কিন্তু প্রেস সচিব এই মিসলিডিং হেডলাইনটা শেয়ার করছেন, এতে মনে হচ্ছে ডক্টর ইউনূসের অনুরোধের কারণেই ট্রাম্প এটা করেছেন। আচ্ছা, এই কয়দিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় বাংলাদেশ, তখনও ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, বাংলাদেশকে নিয়ে কি স্ট্যাটাস দিয়েছিল তার এক্স হ্যান্ডেলে, এক্স অ্যাকাউন্টে, আমাদের কি মনে নেই? কি ঘটে গেল যে ট্রাম্প এখন ডক্টর ইউনূসের কথা শুনতে শুরু করেছেন? এগুলো না খুব ছেলে খেলা হয়, এগুলো খুব ছেলেমি হয়, রাষ্ট্র পরিচালনা ছেলে খেলা না। এটা আসলে কি হয়েছে, কেন হয়েছে আমরা খুব ভালো জানি। এগুলো যে কেউ খোঁজ নিলে সারা পৃথিবীতে এখন প্রতিটা পত্রিকা, প্রতিটা টিভি চ্যানেলে এই আলাপই হচ্ছে। তিনি কিভাবে এই মার্কেট ক্র্যাশ বা তার ইনার সার্কেল, এলন মাস্কের মতো মানুষ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন এই ট্যারিফ প্রশ্নে, সেই কারণে সেই চাপের বশবর্তী হয়ে করেছেন, বা অনেকেই তার সাথে আলোচনা করতে চাচ্ছেন, সেগুলো করবেন। এগুলো ডক্টর ইউনূস অনুরোধ করেছেন বলেই
এটা করেছেন এবং এটা প্রেস সচিব শেয়ার করছেন। উদ্দেশ্য কি? আমি প্রায় বলছি ডক্টর ইউনূসের ওপরে মিথ্যা মিথ্যা ক্ষমতা, মিথ্যা দেবত্ব আরোপ করার চেষ্টা করা হচ্ছে। ডক্টর ইউনূস অসাধারণ বড় একজন মানুষ। উনি অনেক ক্ষেত্রেই খুব ভালো এফিসিয়েন্সি দেখিয়েছেন, অনেক ক্ষেত্রে ওনার খুব বাজে ব্যর্থতা আছে, নিজে স্বীকার করেছেন। যে কেউ নুরুল কবিরের সাথে ইন্টারভিউটা দেখে নিতে পারেন। এটা সরকার পছন্দ হয়তো করেনি, কারণ আমি বুঝতে পারি এরপর তিনি তার বক্তৃতায়, বক্তব্যের কন্টেন্টে বলছি, শেখ হাসিনার মতো হয়ে উঠছেন। অনেকের খারাপ লাগতে পারে, বাট আমি এভাবেই বলতে পছন্দ করি। তার কন্টেন্ট, তার অ্যাটিটিউড, তার বাক্য, তার ভাষা, তার বডি ল্যাঙ্গুয়েজ তা না, কন্টেন্টগুলো এরকম হয়ে উঠছে। সো এখন সব ক্ষেত্রে সাফল্য আরোপ করো, সেই চেষ্টা হচ্ছে। নট অনলি দ্যাট, যেন শফিকুল আলম ঈদের সময় একটা স্ট্যাটাস শেয়ার করেছেন। সেখানে লেখা আছে এরকম: নামাজের পর হাজারো মানুষ ডক্টর ইউনূসকে ঘিরে ধরেন। ইউনূস যখন মানুষের বাড়ি দেওয়া হাত স্পর্শ করতে ব্যস্ত, মানুষ তখন স্যার 5 বছর, স্যার 5 বছর, ইউনূস সরকারকে বারবার দরকার বলে চিৎকার করতে থাকে। ঈদের দিন মানুষের এই বাঁধ ভাঙা ভালোবাসার চেয়ে সুন্দর ঈদ উপহার ডক্টর ইউনূসের জন্য আর কি হতে পারত? স্ট্যাটাসটাই মনে হচ্ছে যে আমি এমন কিছু অ্যাপিল করছি না, এটা ঘটেছে, এটা তিনি লিখেছেন, কিন্তু মিস্টার শফিকুল আলম এটা শেয়ার করছেন, সামনে আনছেন। এরপর আরেকটা স্ট্যাটাস তিনি এরপর শেয়ার করেছেন। একজন ধর্মীয় বক্তাকে আমরা চিনি, অনেক বিখ্যাত, নোয়াখালীর আঞ্চলিক ভাষায় তিনি ওয়াজ করেন। তো সেখানে একজনের স্ট্যাটাস শেয়ার করেন। স্ট্যাটাস লেখা আছে, চিৎকার দিক আল্লাহ, ডক্টর ইউনূস সাহেবরে জীবদ্দশায় বাংলার জমিনে নির্বাচন দিও না, এই নিয়ামত তুমি ছিনাই নিও না আল্লাহ। আমি শুনেছি ওখানে বারবার এই কথাটা তিনি খুবই উচ্চস্বরে প্রার্থনা করছেন এবং সবাইকে প্রার্থনা করতে বলছেন। জনাব শফিকুল আলম এটা শেয়ার করেছেন, যদিও একটু ভদ্রতা করে লিখেছেন, নো, দ্য ইন্টারিম গভর্নমেন্ট উইল হোল্ড ইলেকশনস বিটুইন ডিসেম্বর দিস ইয়ার অ্যান্ড জুন নেক্সট ইয়ার। প্রশ্ন হচ্ছে, এটা আপনাকে শেয়ার করতে হবে কেন? এটা ইনিশিয়াল দিয়েছেন, আপনি জানেন, আপনি একটা সরকারি চাকরি করেন এবং খুব গুরুত্বপূর্ণ চাকরি। এটা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যিনি প্রধান উপদেষ্টার মুখপাত্র হিসেবে কাজ করেন। ব্যাপারটা এই রকম, যদিও অনেক ক্ষেত্রে তার রোল এই সরকারের একজন অ্যাক্টিভিস্টের মতোই মনে হয়, হতেই পারে, তিনি সরকারের অংশ, কিন্তু তিনি এটাও শেয়ার করছেন কেন তিনি এই 5 বছর থাকার আলাপ কখনো, এই হুজুর তো বলছে কখনোই নির্বাচন দরকার নেই। আমাদের হয়তো সামনে এসছে কিছুদিন আগে জনাব সালমান মুক্তাদির, বিখ্যাত মানুষ, তিনি, আমি দেখেছিলাম একবার নাগরিক কমিটির সাথে ছিলেন, তিনি এখন নাগরিক পার্টিতে আছেন কিনা জানি না, তিনি বলেছেন বাংলাদেশে আইন করে রীতিমতো নির্বাচনকে বাতিল করে দেওয়া, হয়তো খুব হালকা ঢঙ্গে বা স্যাটারিকলি বলেছেন, কিন্তু বলেছেন। সো এই আলাপটা আসছে, ওটা মিস্টার শফিকুল আলম শেয়ার করেননি, তিনি এটা জানি না, অবশ্যই অ্যাটলিস্ট আমার চোখে পড়েননি, ওনার চোখে পড়লে উনি ওটাও শেয়ার করে একটা ইনিশিয়াল দিয়ে শেয়ার করে দিতে পারেন। তো যে কথাটা বলছিলাম, জনাব শফিকুল আলম যখন এই জিনিসটা করেন, তখন এটা আসলে আর ঠিক হাসি ঠাট্টা বা ছেলে খেলার পর্যায়ে থাকে বলে আমি মনে করি না। সব কিছু কনটেক্সট নিয়ে দেখতে হবে, একটা কনটেক্সটের চেষ্টা আছে, এবং কেউ জাস্ট এটাকে হাস্যকর ফান হিসেবে যাতে না দেখাই। কেউ বলেন বাংলাদেশে তো অনেকেই খেলাফত চায়, হ্যাঁ খেলাফত চায়, এবং আমরা সেটাকে প্রটেস্ট করি, আমরা সেটাকে কন্টেস্ট করি, আমরা সেটা হতে দিতে চাই না। ঠিক একইভাবে ডক্টর ইউনূসের সরকার 5 বছর থাকবে এভাবে, এটা চাই না, এটাকেও আমরা কন্টেস্ট করব, প্রতিবাদ করব। গণতন্ত্র মানে হচ্ছে জনগণের সম্মতি নিয়ে দেশ শাসন করা, সম্মতি নিয়ে আসুক। এত ভালো যদি হয়, সবাই সম্মতির পরীক্ষায় যেতে পারে, দল তো তৈরি হয়েছেই, সবাই যেতে পারে, এ ভালো করেছে, ও সেই করে ফেলেছে, সবাই গিয়ে ওই দলে যোগ দিক, নির্বাচিত হোক, দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসুক। শুরু করেছিলাম জনাব নুরুল কবিরকে দিয়ে। এই সরকার আর কি সাফল্য দেখাচ্ছে, যাদের কিছুটা বয়স হয়েছে তারা জানেন 1-11 সরকারের ক্রেজ কি ছিল। সারা দেশ হুমড়ি খেয়ে পড়েছিল 1-11 সরকারের ওপরে, তারা সারা দেশকে সোনায় বাঁধিয়ে দেবেন, সে দুর্নীতিবাজ একে তেকে ধরে, তারা শুরুতেই রাজনৈতিক দলের লোকজন, ব্যবসায়ী, জেনুইনলি নানান রকম করাপ্ট ব্যবসায়ীকে ধরেছিল, নানান রকম চাপ দিচ্ছিল, নানান কিছু করছিল, মানুষ অকল্পনীয় ওভারওয়েলমিং সমর্থন দেখাচ্ছিল 1-11 সরকারকে। আমি তখন দেখতাম জনাব নুরুল কবির টিভিতে এসে 1-11 সরকারের তীব্র সমালোচনা করতেন,
তীব্র বিরোধিতা করতেন। এবং আমি তখন আমার আশপাশের মানুষদের নুরুল কবিরের ওপরে চরম বিরক্তি দেখতাম যে এই লোক কেন এত চমৎকার একটা সরকারের বিরুদ্ধে দাঁড়ায়। বারবার এ কথা বলতে দেখেছি আমি অনেক মানুষ, আমার পরিচিত মানুষদের মধ্যে এটা একটা কমন আলোচনা ছিল। এবং একটা পর্যায়ে বোধ করি চ্যানেলগুলোকে চাপ দিয়ে জনাব নুরুল কবিরকে আর টকশোতে আনা যায়নি, বা খুব রেয়ারলি তাকে আনা হতো, বন্ধ করে দেওয়া হয়েছিল অলমোস্ট। ওনার অবশ্য ব্যক্তিগত সব কিছু হয়তো এতটাই পরিচ্ছন্ন যে 1/11 তাকে বিপদে ফেলতে পারেনি, ফলে চ্যানেলকে চাপ দিয়ে হয়তো সেটা করা হয়েছিল। কিন্তু যে কথা বলছিলাম, নুরুল কবির সে স্বর্গ থেকে নেমে আসা দেবদূত 1/11 সরকারের বিরুদ্ধে প্রথম দিন থেকে কথা বলেছেন, খুব টাফ ভাষায় কথা বলেছেন। সময়ের পরিক্রমা বলে যারা নুরুল কবির ঠিক ছিলেন, যারা নুরুল কবিরকে পছন্দ তখন করেননি, তারা ভুল ছিলেন। অনির্বাচিত কোনো সরকার কখনো কোনোভাবেই আমরা গ্রহণ করি না, কারণ সেটা দিনের শেষে জনগণের কল্যাণ বয়ে আনে না। আর শর্ট টাইমে 1 মাস 2 মাসে এটা করেছে, এখানে একটা সাফল্য পাওয়া গেছে, সেখানে একটা সাফল্য পাওয়া গেছে, এগুলো দেখিয়ে কোনো সরকারকে ক্ষমতায় থাকার ন্যারেটিভ তৈরি করা, এবং ন্যারেটিভটা এই যে পরে নির্বাচিত সরকার আসলে সেটা খারাপ কিছু হবে, যদি হয় এটা আমাদের কপালে আছে, এটাই নিতে হবে। ইয়াস, নির্বাচন মানে এই, গণতন্ত্র মানে এই। আর যদি গণতন্ত্র না চাই তাহলে আসলে কেউ বলে ফেলা উচিত যে গণতন্ত্র দরকার নেই। আমি বহুবার আওয়ামী লীগের লোকজনকে বলতাম, আপনাদের বাপ শেখ মুজিব তো একদলীয় শাসন কায়েম করছিল, আপনারা একদলীয় শাসন আবার নতুন করে আপনাদের সংবিধান সংশোধন করার মতো ক্ষমতা আছে, সব করে ফেলেন। চায়না তো চায় নাই, ভিয়েতনামের মতো দেশও যারা আমাদের পরে স্বাধীন হয়ে এবং 20-25 বছর বিরাট শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে ম্যাসাকার ধ্বংসপ্রাপ্ত হয়ে আমাদের চেয়ে ফার বেটার আছে ইন মেনি ইন্ডিকেটরস। তো তাহলে আপনারা তাই করেন। গণতন্ত্র বলবো আর নির্বাচন আসবে, নির্বাচন হলে কি হবে সেটার কারণে নির্বাচন দিতে চাইবো না, এগুলো ইত্রামি, সোজা সাপটা, এগুলো ইত্রামি। কোনো দল ক্ষমতায় আসলে কি করবে, আগে কি করেছিল, এগুলো নির্বাচনী মাঠের রাজনীতির বিষয় হবে। কোন দল, বিএনপি এখন ক্ষমতায় আসার আগেই নানা রকম অনিয়ম দুর্নীতিতে জড়িয়েছে, সেগুলো নির্বাচনী মাঠে আলোচনায় আসবে, চলবে। এগুলো নিয়েই নির্বাচন হবে, এগুলো নিয়েই মানুষকে ভয় দেখানোর চেষ্টা করতে হবে যে ওকে ভোট দিও না, ফাইন। কিন্তু এগুলো করবে তাই নির্বাচন দেয়া যাবে না, এটা গণতান্ত্রিক ব্যবস্থায় হতে পারে না, কখনো হতে পারে না, কোনোভাবে হতে পারে না, কখনো না। আওয়ামী লীগও ঠিক এই কাজটা করতো। ম্যানুফ্যাকচারিং কনসেন্টে চমস্কিরা দেখিয়েছেন একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে কখনো আমরা যখন কনসেন্ট ম্যানুফ্যাকচার করার মধ্যে খুব কতগুলো কমন জিনিস থাকে, একদম আওয়ামী লীগের তত্ত্বে এই সরকারও হাঁটছে, বা এই সরকারকে, সরকার একে এভাবে বলা ঠিক নেই, সরকারকে ক্ষমতা যারা রাখতে চায় সরকারের একটা অংশ, সেটা হচ্ছে ভয় দেখানো। ম্যানুফ্যাকচারিং কনসেন্টের মধ্যে আছে এটা, আপনি ভয় দেখাবেন। এটা হিটলার থেকে শুরু করে আজ পর্যন্ত সবাই করেছে। হিটলার কমিউনিস্টদের ভয় দেখাতো, ওরা এই করে ফেলবে, ইহুদিদের ভয় দেখাতো। ঠিক একইভাবে শেখ হাসিনা জঙ্গিবাদের ভয় দেখিয়ে অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করেছে নির্বাচনে। আমি খারাপ আছি, আমি নির্বাচন করি না, আমি করাপ্ট, কিন্তু দেখো আমি যদি ক্ষমতায় না থাকি তাহলে কিন্তু এই হবে। এটা যে শুধুমাত্র গ্লোবাল মার্কেট খেয়েছে তা না, বাংলাদেশের প্রচুর এডুকেটেড মিডল ক্লাস তারা এই ন্যারেটিভটাকে কিনেছিল, দে বট ইট। ঠিক একইভাবে এখন নির্বাচন হলে বিএনপি যদি ক্ষমতায় আসে, দেখো দেশকে কি করে ফেলবে। সুতরাং নির্বাচন দরকার নেই, এই সরকার চলতে থাকুক। একই তত্ত্ব, একই রকম, খুব খারাপ শোনায়, এটা হাসিনাগিরি। ডোন্ট ডু দিস প্লিজ। বাংলাদেশ গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সমস্যা থাকবে, গণতান্ত্রিক ব্যবস্থা কোনো ফুল প্রুফ কিছু না। জেনারেশনস আফটার জেনারেশনস গণতান্ত্রিক ব্যবস্থার জন্য লড়াই করতে হয়। বহুদিন বলেছে, আমেরিকার মতো দেশে আজকে গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে জনগণের। ট্রাম্প 3য় নির্বাচন করার আলাপ তুলছেন, যেটা সংবিধানে নেই। যদি তিনি করতে চান কি হবে? আমেরিকায় যে কেউ খুঁজে দেখবেন এই মুহূর্তে এই আলাপ হচ্ছে, সুপ্রিম কোর্টের দেয়া আদেশ যদি ট্রাম্প না মানেন তাহলে কি করার আছে। ট্রাম্প অনেক ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশও এবার মানবেন না, এই আলামত দেখা যাচ্ছে। এই ফাইট আমেরিকাতে ফিরে এসছে, ইউরোপের বিভিন্ন দেশে আছে, অনেক দেশে একেবারে এক্সট্রিম রাইটিস্টরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে এই গণতন্ত্র ধ্বংস করছে। ফাইট আছে, সো ফাইট করতে হয়, এটা একটা ক্রমাগত ফাইট। আবার কেউ বলছেন নির্বাচনের আগে সব সংস্কার করে লিখে দিয়ে, কনস্টিটিউশন এবং আইনে লিখে দিয়ে আমরা সব ঠিকঠাক করে নির্বাচনে গেলে দেশ সুরসুর করে সুন্দর মতো গণতান্ত্রিকভাবে চলতে থাকবে। হাস্যকর, একেবারেই হাস্যকর কথাবার্তা। এটা নিয়ে দীর্ঘ সময় লিখেছি, বলেছি, অনেকের সাথে ডিবেটও করেছি। আমি বলছি না সংবিধান বা আইনের সংস্কার লাগবে না, লাগবে,
কিন্তু এটা করে গেলে পরবর্তীতে কেউ আর কোনো কিছু করতে পারবে না, এই চিন্তা যারা করেন খুবই নোভিস লেভেলের চিন্তা তারা করছেন। সুতরাং কিছু সংস্কার যদি একমত হই, ইভেন বড় সংস্কারও খুব দ্রুত করে ফেলা সম্ভব, এবং নির্বাচন কোনোভাবেই আসলে এই। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য এবং আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কাছে কি মতামত, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।